স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডা। আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আজকের বিষয় বাংলাদেশের সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশন ও হামজা সমিত্রা প্রত্যাশা পূরণে ব্যর্থ না সফল। এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সাফের ফাইনাল চলছে, যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত স্নায়ুযুদ্ধ একটা লড়াই। সেইখানে বাংলাদেশ আসলে কতটুকু এই বাধা টপকাতে পারবে এবং কতটুকু প্রথমবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে? দুজনের কাছে একই প্রশ্ন থাকছে। কে আগে বলবে? শুরু করেন। না, বাংলাদেশ ইন্ডিয়া সবসময় রাইভাল। হ্যাঁ, যখন আমরা খেলেছি সারা জীবন, হিস্ট্রি আর কি। বাংলাদেশের অ্যাগেনস্ট যখন ইন্ডিয়া হয়, আপনি যদি দেখেন ইন্ডিয়া যদি লাস্ট 5 বছর আগে দেখেন, যখন 100 নিচে র্যাঙ্কিং ছিল একটা সময়, এশিয়া কাপ যখন খেলেছে, তখনও যখন বাংলাদেশের সাথে ম্যাচ হয়েছে, আপনি যদি মনে থাকে সল্ট লেগে যে ম্যাচটা হয়েছিল, সম্ভবত মামুন এই দলের স্কোয়াডে ছিল, ওই ম্যাচটা কিন্তু আমরা লিড নিয়ে পরে শেষ মুহূর্তে গোল কনসিড করে কিন্তু ম্যাচ ড্র হয়। সুতরাং তখন কিন্তু এশিয়া কাপে ডাইরেক্ট খেলে আপনার ইন্ডিয়া। বাট বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়া খেলতে হয়, লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমি যতগুলো ম্যাচ খেলছি কখনই ইন্ডিয়া আমাদের সাথে ইজিলি ম্যাচ জিততে পারেনি। ম্যাক্সিমাম ম্যাচই ড্র হয়েছে, 2-1 ম্যাচ হয়তো হেরেছে। এবং টু বি অনেস্ট, যে ইন্ডিয়া আসলে আমাদের সাথে খেলতে আসলে আসলে তারাও চিন্তা করে যে বাংলাদেশের সাথে তাদের খেলাটা 50-50, তারাও কিন্তু ওইভাবে একটা সিরিয়াসনেস মাঠের ভিতরে দেখা। তো সেই জায়গা থেকে যদি আজকেও আপনি ফাইনাল ম্যাচ যেটা হচ্ছে, আমরা ফার্স্ট হাফ পর্যন্ত দেখেছি, সেখানে কিন্তু বাংলাদেশ খেলায় কিন্তু অনেক এগিয়ে ছিল। আমরা যদি ক্যাপ্টেন মিঠুর ওইটা যদি গোল হয়ে যেত, আমরা কিন্তু এক গোলে লিড নিতে পারতাম। সো আমি বলবো যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবসময় ফেভারিট, বাংলাদেশ সবসময় ভালো করে। এবং রিসেন্টলি যদি আপনি রেকর্ড দেখেন, সেখানে তো বাংলাদেশে গিয়ে সিনিয়র টিমে যদি দেখেন, আমরা হোম ম্যাচ জিতেছি, হোম ম্যাচ শিলংয়ে ড্র করেছি, 4 পয়েন্ট পেয়েছি 6 পয়েন্টের ভিতরে। সো ইন্ডিয়া আমাদের থেকে আমি মনে করি কখনই বেটার ফুটবল কখনই খেলতে পারেন। এবং যদি টিমের হিসেবে দেখেন, সেখানেও আমরা সবসময়ের জন্য এগিয়ে থাকি। এবং আমাদের বেশ কিছু ম্যাচ আমরা জিততে ড্র করেছি। এবং রেফারিও ওই সময় অনেক ইন্ডিয়ার পক্ষে হয়তো সাপোর্ট করেছে, এভাবে হয়তো আমাদের ম্যাচ আমরা ড্র করেছি বা হেরে গিয়েছি, এরকমের ম্যাচও আছে। সো আমি বলবো যে আজকে যেভাবে বাংলাদেশ শুরু করেছে, যদি দেখেন স্পেশালি ফার্স্ট হাফ বাংলাদেশ খুব পজিটিভ ফুটবল খেলছে। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তাদের, আমি মনে করি যে আমাদের মালদ্বীপের যে সাপোর্টার রয়েছে, তাদের যে সাপোর্ট প্লেয়ারদেরকে দিচ্ছে, সেটাও আমি মনে করি বড় একটা স্ট্রেংথ হিসেবে কাজ করছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, আই হোপ যে বাংলাদেশ জিতবে ম্যাচটা। মামুনের কাছে একটু জানতে চাই, কম্পিটিটিভ একটা ম্যাচ হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ কয়েকটা সুযোগ পেয়েছে, হেডের কথা বলছিলেন। তো সেই জায়গাটাতে বাংলাদেশ ডিফারেন্সটা তৈরি করতে পারতো কিনা, কিংবা একটু চাপ কাজ করছে কিনা তাদের মধ্যে? দেখেন, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ তো দুই এশিয়ার মানে সাবকন্টিনেন্টের বেস্ট টিমের লড়াই দুইটা। সবাই, আমরাও চাই যে আমরা সাফের বেস্ট টিম হই, তারাও চাই সাফের বেস্ট টিম হতে। তাহলে এই আজকের ম্যাচে দুইটা সুযোগ আমরা পেয়েছি। দুইটা সুযোগের যদি, যেটা বললো ডেড বলে আপনার মিঠুর যদি গোলটা হয়ে যেত, তাহলে ম্যাচ আমাদের পক্ষে চলে যেত। 1-0 লিড নিয়ে আমরা এখন ফার্স্ট হাফটা শেষ করতে পারতাম। বাট যতটুকু ম্যাচে দেখেছি বাংলাদেশ ডমিনেট করতেছে। এখন দেখার বিষয় হচ্ছিল সেকেন্ড হাফ, সেকেন্ড 45 যদি আমরা কোনো মিস্টেক না করি, স্টিল নাও আমরা কোনো মিস্টেক করি নাই। আমাদের খেলার ইন্টেন্সিটি অনেক ফাস্ট, প্লেয়াররা অনেক স্ট্রং। এখন আমি মনে করি যে যদি আমরা কোনো মিস্টেক না করি, এই যে সুযোগগুলি আমরা পাই, সুযোগগুলো যদি কাজে লাগাতে পারি, আমি মনে করি যে ম্যাচ আমাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এটা হচ্ছিল মেন জিনিস হলো মেন্টালি প্রেশার থাকবে, আপনি প্রেশারটাকে কীভাবে নিচ্ছেন। এই ধরনের ম্যাচে প্রেশার আছে, প্রেশার থাকবে, প্রেশারটা কীভাবে নেবেন আপনি ডিপেন্ড করে আপনার উপর। আপনি প্রেশারটা যদি এনজয় করেন, মাঠে ভালো কিছু করেন, ভালো এফোর্ট দেন, তাইলে আমি মনে করি যে আমাদের এটাকে প্রেশার হিসাবে না, ম্যাচ আমরা ইনশাল্লাহ মানে জয়ের জায়গায় যেতে পারি। এই দলটা তো নিশ্চয়ই আপনারা দুজনেই দেখেছেন। যদি আপনার কাছে প্রথমে জানতে চাই যে দলটার সবচেয়ে শক্তির জায়গা কোনটা বলতে পারেন আপনি, ডিফেন্স, মিডফিল্ড কিংবা অ্যাটাকিং? দেখেন, এখানে তিনজন প্লেয়ার বাইরের থেকে আসা, আমাদের বংশোদ্ভূত প্লেয়ার, এবং যারা আছে সবাই কিন্তু 15, 17, 20 তিনও এইজ ভিত্তিক খেলা এই টিম। এখানে বেশিরভাগই প্লেয়ার বসুন্ধরাতে আছে, ফর্ডিসে আছে, আফগানিতে আছে, মডার্ন আছে, টপ লিগগুলো একসঙ্গে খেলতেছে। আমার কাছে মনে হয় আমাদের মিডফিল্ডারটা আর হচ্ছিল আপনার আমাদের অ্যাটাকিং লাইনটা স্ট্রং। কারণ আমরা বিগত ম্যাচগুলিতে যদি আপনি খেয়াল করেন, পাকিস্তানের সঙ্গে 2 গোল করা, ইন্ডিয়ার সঙ্গে 1-1 করা, নেপালের সঙ্গে অনেক সুযোগ, আপনি একতরফা ম্যাচ করা সুযোগ পেয়ে আপনি 1-0 তো 2-3 গোলও হলে কিছু করার থাকতো না। সব কিছু মিলে আমাদের অ্যাটাকিং সাইডটা, যেখানে মোর্শেদ, ফাহিম, তারপর হলো আমাদের রোহান সোলেমান, 3-4 জন প্লেয়ার আছে। আবার চেঞ্জিংও
তার ভাই নামতেছে, তারপর হলো আপনার স্ট্রাইকার আরেকটার নাম আমাদের মানিক, না মানিক তো আছে, আবার ফরেন যে ডেকলান সুলেমান আরেকজন আছে নাম্বার 9, ইব্রাহিম নওয়াজ। ইব্রাহিম নেওয়াজ। সব কিছু মিলে দেখেন আমাদের অ্যাটাকিং সাইডটা খুবই স্ট্রং, চেঞ্জিংয়েও দুইজন নামতেছে, যে দুইজন নামে সে দুইজনও ডেঞ্জার, কারণ তারা 11ও খেলতে পারে, আবার চেঞ্জিংও তাদেরকে ইউজ করতেছে কোচের ফরমেশনে। আমি মনে করি তারা বেস্ট 11-এ খেললেও সেম পারফর্ম করতো। তা আমি মনে করি যে আমাদের অ্যাটাকিং সাইডটা খুবই স্ট্রং। একটু এমিলের কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন সব মানে বেঞ্চ আসলে বাংলাদেশের এখন একটু সমৃদ্ধ আগের তুলনায়, তো সেই জায়গাটাতে আপনার যারা খেলতে নামবে কিংবা খেলার অপেক্ষায় আছেন বদলি হিসেবে, তারাও কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করছে। না, ডেফিনেটলি আপনি যদি লাস্ট ম্যাচে ডেকলান সোলেভানকে কিন্তু পরে নামিয়েছিল, হ্যাঁ বেসিক্যালি রাইট ব্যাকের প্লেয়ার, বাট রাইট উইংয়ে নামিয়েছে, নেমেই কিন্তু 2-3জন কিন্তু ওপেন চান্স ক্রিয়েট করে ফেলেছে। সো এই ধরনের ট্যালেন্টেড প্লেয়ার যখন আপনার বেঞ্চে থাকবে, তখন কিন্তু আপনি যখন সাবস্টিটিউট প্লেয়ার লাগবে, হ্যাঁ কারণ 90 মিনিটস হাই ইন্টেন্সিটি ম্যাচ, এটা 120 মিনিটও যেতে পারে, হ্যাঁ তো সেখানে কিন্তু আপনি শেষের দিকে প্লেয়ার টায়ার্ড হবে, ইঞ্জুরি হবে, কাপ মাসেল, হ্যামস্ট্রিং, এই ইঞ্জুরিগুলো হওয়ার চান্স থাকবে, তখন কিন্তু রিজার্ভ প্লেয়ার, ফ্রেশ প্লেয়ারদের আপনার দরকার হবে। এবং আপনি জানেন যে এখন কিন্তু প্লেয়ার চেঞ্জ অনেক, আপনি 5জন প্লেয়ার চেঞ্জ করতে পারবেন, সেখানে ওই ফ্রেশ প্লেয়ারদের কিন্তু বড় একটা গুরুত্ব থেকে যাবে শেষের দিকে। আই হোপ সেটা না হোক, আমি চাই 90 মিনিটে বাংলাদেশ ম্যাচ জিতে যাক। এবং আপনি যেটা মামুনকে বলছেন, আমাদের স্ট্রং পয়েন্ট কিন্তু মিডফিল্ডে রয়েছে। আপনি যদি দেখেন কামাল, ফয়সাল এবং আপনার হলো আমাদের চন্দন রয়, 3টা সলিড মিডফিল্ডার রয়েছে, হ্যাঁ এবং আমি দেখলাম যে মিডফিল্ড বেশ ভালো কন্ট্রোল করছে। এরা 3জনই কিন্তু দেখুন প্রিমিয়ার লিগের প্লেয়ার, 3জনই কিন্তু, এবং অ্যাটাকিং লাইনে মোর্শেদ, রোনান সোলেভান এবং মানিককে দিয়ে স্টার্ট করিয়েছে, 3জনই কিন্তু দুর্দান্ত খেলছে। হোল টুর্নামেন্টে যদি দেখেন তাদের কম্বিনেশন কিন্তু ম্যাচ বাই ম্যাচ তারা বেটার করছে। শুরুর দিকে রোনান সোলেভান প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে স্টার্ট করেনি, বাট যদি সেকেন্ড হাফে নেমে দেখবেন যে পুরো খেলাটা সে চেঞ্জ করে দিয়েছে। এবং আজকে যেটা মিঠু যেটা হেড করেছে, ডেলিভারিটা কিন্তু রোনান সোলেভান করেছে, এবং সেম গোল কিন্তু সে লাস্ট ম্যাচে এগেনস্ট ইন্ডিয়াতে যেটা দেখলাম আমরা, কর্নার থেকে কিন্তু রোনান সোলেভান কর্নার নিয়েছে, রিয়াদ গোল করেছে। সো আমাদের একটা কনসার্নের জায়গা হলো, আমরা যদি কোনোভাবে গোল কনসিড না করি, আমাদের কিন্তু সামনের দিকে ম্যাচ উইনিং প্লেয়ার অনেক আছে, যে কোনো মোমেন্টে গোল করতে পারবে। আমরা টুর্নামেন্টে 4টা গোল করছি, সেখানে কিন্তু মানিক গোল করছে, রোনান সোলেভান করছে, সরি 3টা গোল, 4টা, মিঠু 1টা করেছে। আমাদের সেট পিসে কিন্তু আমরা বেশ ভালো করছি, কারণ মিঠু স্ট্রং রয়েছে, এখানে রিয়াদ পিছন থেকে যেতে পারে। আমাদের 2জন উইং যে ব্যাক আছে, সংগ্রাম এক পাশে, আর এক পাশে নামটা ভুলে গেছি, ইউসুফ, ভেরি স্ট্রং। আমি বলবো যে এইটার অন্যতম কারণ হলো দে অল আর প্লেইং প্রিমিয়ার লিগ, ম্যাক্সিমাম প্লে প্রিমিয়ার লিগ। মামুন যেটা বললো, কেউ মোহামেডানে খেলছে, কেউ আবানিতে খেলছে, ফর্টিসে রেগুলার খেলছে মিঠু, হ্যাঁ সুতরাং এই এক্সপিরিয়েন্সটা তো ওখানে ওরা কাজে দিচ্ছে, কাজে লাগাচ্ছে। সেই জায়গা থেকে ইন্ডিয়ার থেকে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে মেন্টাল প্রেশারটা অবশ্যই থাকবে, বাট একটা আগে তো ম্যাচ খেলে ফেলেছে, সেখানে যদি দেখেন আগে গোল কনসিড করে পরে গোল দিয়ে কিন্তু আমরা এই ম্যাচটা জিততেও পারতাম, হ্যাঁ। সো প্লেয়ারদের ভিতরে ওই কনফিডেন্ট লেভেলটা আছে। এখন যেটা হয় যে আমরা দেখবেন যে খেলতে খেলতে একটা সময় এমন একটা মিস্টেক করে আমরা ওই মিস্টেকে গোলটা কনসিড না করি, তখন আবার আমাদের উপর আর একটু বাড়তি প্রেশার আসবে, কারণ ওরা আনম্যাচুরিড, এখনও ম্যাচুরিড হয় না, আন্ডার 20 মাত্র। গোল কনসিড করলে সেটা আবার দিয়ে, যদিও এক্সপিরিয়েন্স আছে, তারপর আমি বলবো যে সেইটা যেন কোনোভাবেই না হয়। না হলে দেখবেন যে আমার মনে হয় যে আমরা যেভাবে খেলছি ফার্স্ট হাফ, যে প্লেয়াররা যে খেলাটা আমাদেরকে দেখিয়েছে, আমি মনে করি হোপফুলি বাংলা জিততে পারবে। বাট এইখানে আপনি যেটা বললেন যে খুব কুল অ্যান্ড কাম থাকতে হবে, খেলাটাকে কন্ট্রোল করতে হবে। লাস্ট ম্যাচ যেটা ইন্ডিয়ার সাথে যদি দেখেন, আমরা যেটা করেছি, গোল দেওয়ার পরে দেখবেন যে 2 টিমের মিডফিল্ডে কিন্তু পুরো একটা স্পেস, মানে মিডফিল্ডে পুরো ফাঁকা ছিল, হ্যাঁ কারণ একটা সময় যখন টায়ার্ড হয়ে যায় প্লেয়াররা, তখন কিন্তু আসলে এই পজিশনগুলিতে আসতে পারে না, স্পেশালি যখন ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ড হয়, এটাকে গেলে পর আর মাঝখানটা ফাঁকা থাকে। লাস্ট ম্যাচে যেটা হয়েছে 75 মিনিটসের পরে, ওইটা যেন না হয়, কারণ যে 3জন মিডফিল্ডার রয়েছে আমি ওদের প্রচণ্ড বিলিভ করি, কারণ 3জনই খুবই কনফিডেন্ট প্লেয়ার, এবং 2জন প্লেয়ার আমার সাথে আন্ডার 17-এ কম্বোডিয়াতে গিয়েছিল, স্পেশালি কামাল এবং ফয়সাল, দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। এবং ফয়সাল যদি একটু ক্লিক করে, ফয়সাল খুবই কোয়ালিটি প্লেয়ার, মানে চিন্তা করা যায় না। এই টুর্নামেন্টে একটু হয়তো তাকে ওইভাবে দেখছি না, যদি আগে আপনি টুর্নামেন্টগুলি দেখেন, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার, ফয়সাল বেস্ট প্লেয়ার ছিল। সো এবং এর সাথে সাথে রোনান সোলেভান। সো এরা যদি একটু সেকেন্ড হাফে ক্লিক করে ফেলে, আমি মনে করি যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। থ্রু আউট দ্য জার্নি বাংলাদেশ যদি এই পর্যন্ত ফাইনালে এসেছে, বেস্ট পারফর্মার যদি আপনাকে পিক করতে বলি, তাহলে বেস্ট পারফর্মার হিসেবে কাকে সিলেক্ট করবেন? টিমের সবচেয়ে বেশি গোল করছে কে? অ্যাসিস্ট তার মাসবি সেই, কারণ 2 গোল করছে, 1 গোল করেছে, তার পারফর্ম, তার পুরো আলোটা আসলে রোনান সুলিভানের দিকে যাচ্ছে। মানে আমি টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার, আমার মনে হয় আমরা যদি চ্যাম্পিয়ন হই, টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার সেই হবে, অবভিয়াসলি, কারণ তার ভিতরে ওই কোয়ালিটি আছে, এবং সে নিজেকে সেরা প্রত্যেকটা ম্যাচে বেস্টটা দিয়ে যাচ্ছে, এবং তার জন্য ন্যাশনাল টিমের ডোর আপনার ওপেন হয়ে যাচ্ছে।
আমি মনে করি এই ধরনের প্লেয়ার আমাদের দেশে আসে, আমাদের দেশে রিপ্রেজেন্ট করে, দেশকে সুনাম অর্জন এনে দেয় এবং তাদের বেস্ট ম্যাচটা খেলে। এটা আসলে তারা তাদের যে বাংলাদেশি প্লেয়ার, বাংলাদেশের জার্সি রিপ্রেজেন্ট করে, এটা অনেক বড় বিষয় আমাদের জন্য। এমিলি দ্বিমত করবেন কিনা যে আপনার রোনান সুলিভান আসলে বেস্ট পারফর্মার বাংলাদেশের? অফকোর্স দেখেন, রোনান সুলিভান, আপনি যখন 11-22 জন প্লেয়ার খেলবে তখন আপনি এখান থেকে একজন আলাদা বা দুইজন আলাদা প্লেয়ার আমরা কিভাবে দেখি, তো সেই জায়গাটা যদি দেখেন, প্রথম ম্যাচে কিন্তু সে স্টার্ট করেনি ফার্স্ট ইলেভেনে, সে সেকেন্ড হাফে যখন নেমেছে, আপনি যদি তার সেট পিসের গোলটা দেখেন অ্যাগেনস্ট পাকিস্তান, হ্যাঁ, সো ওই গোলের করার পর থেকে কিন্তু সে আসলে সবাইকে মানে আর কি সারপ্রাইজড করেছে, কারণ তার এর আগে কিন্তু আমরা তাকে ওইভাবে চিনতাম না বা তার খেলা দেখিনি। সুতরাং ওই গোল করার পরে যদি সেকেন্ড গোলটা দেখেন, লেফট ফ্লাঙ্ক থেকে যখন সংগ্রাম ক্রস করে এবং তার পজিশন যে সেন্স ছিল, আমি দেখলাম যে সে ডিফেন্সকে ট্র্যাক করে সামনের দিকে গিয়ে হেড করেছে। সো এই গোলগুলি কিন্তু তাকে আলাদা করেছে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার ম্যাচে যে সে সেট পিস নিয়েছিল কর্নার কিক, সো সেট পিস ওই কর্নার কিকেই কিন্তু 70% গোল হয়ে গেছে, জাস্ট রিয়াদ এসে টাচ করেছে। সো এই ধরনের কোয়ালিটি কিন্তু তাকে আলাদা করেছে। অ্যাট দ্য সেম টাইম আজকেও যদি দেখেন, যেটা মিঠুর হেড দুর্দান্ত, মানে এত ডিস্টেন্স থেকে আসলে পারফেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ম্যাচও গোল করেছে কিন্তু অফসাইড বলেছে, লাস্ট ম্যাচও খুব সুন্দর রিসিভ করে গোলকিপার ডিফেন্ডার বিট করে গোল করা, এক্স্যাক্টলি কিছু মিলে ওর মানে ওর মধ্যে ওই কোয়ালিটি বা ও নিজেকে নিজে প্রত্যেকটা ম্যাচে বেস্ট দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো যে আপনি দেখেন, ডেকলান সুলেমান বলেন বা ইব্রাহিম নওয়াজ বা রোনান সুলেমান, এরা কিন্তু খুব শর্ট টাইম আমাদের এখানে এসেছে। হ্যাঁ, আমরা কিন্তু এক সপ্তাহের একটা ট্রেনিং সেশন করে কিন্তু এখান থেকে গিয়েছি। এটা যদি 1 মাস হতো, আমার কাছে মনে হয় যে আমরা ইন্ডিয়ার সাথে ফার্স্ট হাফে লিগে চলে যেতাম, বিকজ টিম কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওরা তো পরে এসে জয়েন করছে এবং আমাদের এখানকার যারা প্লেয়ার, একটা কম্বিনেশনের জন্য কিন্তু একটা সময় লাগে, সেই সময়টা কিন্তু আপনি জানেন পায়নি। এবং আপনি দেখেন ম্যাচ বাই ম্যাচ কিন্তু তারা ওই কম্বিনেশনের জায়গাটা কিন্তু ডেভেলপ করছে। সেই কারণেই কিন্তু দেখবেন যে আমাদের 3জন মিডফিল্ডারের সাথে সামনে 3 জনের প্লেয়ার এখন কমিউনিকেশন অনেক বেটার। রোনান সুলেমান কোথায় যাচ্ছে, ফয়সাল ওইভাবে বল ডেলিভারি দিচ্ছে, মোর্শেদ কোথায় যাচ্ছে, রোনান সুলেমান সেন্ট্রাল সার্কেলের ভিতর চলে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদেরকে খুব আশা দেখাচ্ছে। ইটস নট অনলি সাফ শেষ হলে, এরাই কিন্তু ফিউচার পাইপলাইন জাতীয় দলের জন্য। এবং আমি দেখছি যে মামুন যেটা বললো, রোনান সুলেমান বলেন, মোর্শেদ বলেন, ফয়সাল বলেন, এরা কিন্তু এক পা দিয়ে রেখেছে জাতীয় দলের জন্য এবং এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি এই কোয়ালিটি যে প্লেয়াররা রয়েছে, এদের কোয়ালিটি আরও কীভাবে বিল্ড আপ করা যায় সেই দিকে আমাদের ফোকাস দিতে হবে। বিকজ আপনি জানেন আমাদের প্রবাসী প্লেয়াররা যারা আসছে, স্পেশালি যদি হামজার কথা বলি, সমিত সোমের কথা বলি, তাদের সাথে আমাদের যে প্লেয়ার রয়েছে তাদের সাথে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। সো এই ডিফারেন্সটা আপনি যত কমিয়ে আনবেন, রেজাল্টের দিকে কিন্তু তত ইম্প্যাক্ট পড়বে। আপনারা দেখেন, একটু জাতীয় দলের কথাই বলি, আমরা জাতীয় দলে 6টা ম্যাচ খেলেছি, সবসময় ম্যাচ শেষে আমি একটু হাই হুতাশ করেছি, একটু আরও ভালো করলে বা একটা গোল করলে হয়তো আমি জিততে পারতাম, এত ডোমিনেট করেছি, গোল হচ্ছে না। সো এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। আপনি যদি সারা জীবন এরকম করে যান, তখন কিন্তু আপনি আপনার সাকসেসের জায়গা যেতে পারবেন না। সুতরাং পাইপলাইনে আমাদের প্লেয়ারদেরকে ওই প্রবাসী প্লেয়ারদের কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করতে হবে, তখনই কিন্তু আপনি এই সিঙ্গাপুরের সাথে যে ক্লোজ ম্যাচ হেরেছেন এটা আর হারবেন না, তখন আপনি জিতবেন। সুতরাং এই দিকগুলি যখন আমরা একসাথে করতে পারবো, কম্প্যাক্ট করতে পারবো, তখনই কিন্তু আলটিমেট সাকসেস আসবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের আন্ডার-20 প্লেয়ারদের অনেক পোটেনশিয়াল প্লেয়ার হচ্ছে। সেন্টার ব্যাক যে মিঠু ক্যাপ্টেন, সুপার প্লেয়ার আমার কাছে দেখা, মানে যে হাইট, যে স্ট্রেংথ, সব কিছু মিলিয়ে, গোলকিপার মাহিন দুর্দান্ত, সব কিছু, সংগ্রাম লেফট ব্যাক, অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। ডেকলান সুলেমান 10 মিনিট খেলেছে, এর ভিতরে কিন্তু সে তার ডেকলান সুলিভানের কথা বারবার উঠে আসছে, কারণ আপনার রোনানের আলোচনায় আমরা কিন্তু বারবার করছি, কিন্তু তার ভাই যে ডেকলান সুলিভান 10 মিনিটের সময় গেম টাইম পেয়েছে, কম সময়, বাট তার ইম্প্যাক্টটা কিন্তু মাঠের পারফরমেন্সে প্রভাব পড়েছে। তাকে আরেকটু গেম টাইম বেশি দেওয়া যেত কিনা? হোপফুলি আজকে হয়তো সে খেলবে। এখন এইটা তো আসলে আপনি, আমি বা মামুন আমরা এখান থেকে বলতে পারবো না, পুরোটাই কোচিং স্টাফের উপর ডিপেন্ড করে, কারণ টিম কম্বিনেশন, টিমের সবকিছু মিলিয়ে আসলে ডেকলান সুলেমান, তাদের দুই ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তারা যখন আপনার মাঠে নামে, তাদের দুই ভাইয়ের টাচ, মুভমেন্ট, দুই ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। তো এটা যদি আপনি মনে করেন, কোচিং স্টাফ যদি মনে করেন না এটা আমি ম্যাচে এই জিনিসটা ফ্যাক্ট আমাদের পক্ষে দাঁড়াবে, এটা অন্য টিমের জন্য ডেঞ্জার হবে, তো এটা করতে পারে। এটা কম্বিনেশনটা তো অবশ্যই জরুরি, কারণ আপনার মিডফিল্ড থেকে শুরু করে আপনার অ্যাটাকিং পজিশনে যদি ভালো একটা কম্বিনেশন থাকে, বাংলাদেশের ফরে আসবে। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের কোচ কি আরেকটু বেশি অ্যাগ্রেসিভ কিংবা আরেকটু বেশি, আমার মনে হয় তাদেরকে প্লেইং টাইমটা বেশি, একটু আগে বললাম এমিলি যে তারা আসছে 1 সপ্তাহ আগে, বাট তাদেরকে যদি প্লেইং টাইমটা ভালোভাবে দেওয়া যেত, তারা আরও বেশি ভালো পারফর্ম করতে পারতো এবং তাদের ম্যাচের মধ্যে তাদের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি থাকতো। গেম টাইম শর্ট পায়, ওই শর্ট টাইমে কিছু করা যায় না। গেম টাইম বেশি পায়, আমি মনে করি যে গেম টাইম যদি বেশি পেতো, তাহলে তারা তাদের আরও বেস্ট পারফর্মটা করতে হতো, আমাদের জন্য ইজি হতো।
গেম সেন্সের কথা যদি বলি, দুইজন ভাই আসলে তারা যখন দলে আসলেন, যোগ দিলেন, তার পরবর্তীতে কিন্তু দলের একটা মানে গতি বলা হয় কিংবা কম্বিনেশনের যদি কথা বলা হয়, আসলে একটু ডিফারেন্স তো নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। ডেফিনেটলি দেখেন, তারা কিন্তু দুই ভাই না, তাদের আরও দুই ভাই রয়েছে এবং তারা কিন্তু একজন MLS-এ খেলে, হ্যাঁ, মেজর লিগ সকারের টপ প্লেয়ার, মানে ইয়ং টপ প্লেয়ার। তো যখন দুই ভাই ওই টপ লিগে খেলে, টপ প্লেয়ার USA জাতীয় দলে খেলার একদম তারপর মানে স্কোয়াডের মানে আসা যাওয়ার ভিতর রয়েছে, তাদেরই ছোটো ভাই, তাদের কোয়ালিটি ডেফিনেটলি ভালো হবে। এবং টু বি অনেস্ট, আপনি যদি দেখেন রোনান সুলেমান কিন্তু প্রথম ম্যাচ স্টার্ট করেনি, হ্যাঁ, সে তার পরবর্তী দুইটা ম্যাচ কেন স্টার্ট করছে, বিকজ সে তার পরিচয়টা কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে দেখিয়েছে। সো ডেকলান সুলেমান হয়তো ওই সময়টা পায়নি, হ্যাঁ, এবং তারপরেও যে লাস্ট ম্যাচে যে সময়টা সে পেয়েছে 10 মিনিট, সে 10 মিনিটের ভিতরে কিন্তু দেখবেন 2-3টা কিন্তু ওপেন চান্স ক্রিয়েট করে ফেলেছিল, হ্যাঁ। সো একটা ভালো প্লেয়ার কিন্তু আসলে তাকে পরিচয় দিতে কিন্তু বেশি সময় লাগে না, হ্যাঁ, এটা তো রোনান সুলেমান আমাদের একদম চোখের সামনে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। 75 মিনিটের সময় যে সেট পিস থেকে গোল করেছে, তার আপনি দেখবেন যে আমি যেটা বললাম যে আপনি মাঠের ভিতরে বেস্ট প্লেয়ার কখন হবেন, আপনার টাচ, আপনার কোয়ালিটি মুভমেন্ট, আপনার অন টাইম স্পটে যাওয়া, এগুলি কিন্তু সবার থেকে আলাদা করে। ইভেনচুয়ালি কমেন্ট্রিতে বলছিল স্পেশালি রোনান সুলেমানের কথা, হ্যাঁ, স্ট্রাইকিং পজিশনে সে আসলে তার ওই গেম সেন্সের ব্যাপারটা, হ্যাঁ, ব্যাপার হলো যে এই বয়সে ম্যাচগুলি রিড করে অন পজিশনস ইজ ভেরি ডিফিকাল্ট, বাট সেটাকে সে কিন্তু করে দেখাচ্ছে। সো আই হোপ ডেকলান সুলেমান, তারপরে ইব্রাহিম নওয়াজ, এদের ফিউচার অনেক ভালো, অনেক সময় রয়েছে। আই হোপ, আমি আজকে যেটা দেখতে পেলাম ম্যাচে, একটা সময় হয়তো ডেকলান সুলেমানকে কোচ ইউজ করবে। আপনি যেটা বলেছেন যে তাদের দুই ভাই কম্বিনেশনের জন্য হয়তো সে সেকেন্ড হাফে তাকে রিজার্ভ রেখেছে, স্ট্রেংথ রেখেছে, সেকেন্ড হাফে অনেক প্লেয়ার টায়ার্ড হয়ে যাবে। ওই মোমেন্টে কিন্তু লাস্ট মোমেন্টে দেখেন সে যখন সব প্লেয়ার টায়ার্ড হয়ে গেছিলো, সে কিন্তু ফ্রিকোয়েন্টলি ঢুকছিল, বিকজ অপোনেন্টও টায়ার্ড থাকবে। সো ডেফিনেটলি কোচের একটা গেম প্ল্যান রয়েছে, গেম প্ল্যান একটা বড় অংশ হয়তো ডেকলান সুলেমান রয়েছে, সেই সময়টার জন্য আমাদের হয়তো ওয়েট করতে হবে। ইব্রাহিম নওয়াজকে নিয়ে একটু যদি কথা বলতে চাই, ইব্রাহিম নওয়াজ আলোচনায় এসেছেন এবং বেশ কয়েকজন যারা ফুটবল ভক্ত যারা আছেন তাদেরও কিন্তু আসলে মনের আশা যে আসলে আজকে শুরুর একাদশে তাকে দেখার যে একটা আশা ছিল, সেটা হয়তো পূরণ হয়নি, কিন্তু পরবর্তীতে যদি কোচ মনে করেন যে আসলে বাংলাদেশের অ্যাটাকিংয়ে প্রয়োজন তাকে নামানো হোক, তো এরকম আসলে প্রতিভাবান ফুটবলার যারা আছেন তাদের কি আসলে আরো একটু বেশি সুযোগ দেওয়া সম্ভব? ম্যাচ টাইম তো দেওয়া উচিত। আপনি ম্যাচ টাইম দেখেন, একটা ম্যাচে আপনাকে সময় থাকে যে আপনি ম্যাচ টাইমটা দিলে তার জন্য বেটার হয়, কারণ তাদের ট্রেনিং সময় খুব কম পেয়েছে। আপনি যদি তাকে ম্যাচ টাইম দেন, তাহলে ওই যে একজন প্রমাণ করছে, আর দুইজন প্রমাণের জায়গায় আছে, সুযোগ একজন 10 মিনিটে তার কোয়ালিটি দেখিয়েছে, নেওয়াজের ব্যাপারটাও সেম হবে, যে তাকে যদি আপনি ভালোভাবে আরেকটু সময় দেন, সে নিজেকে প্রমাণ করতে খুব তাড়াতাড়ি প্রমাণ করবে। এখন কোচিংয়ের স্টাফরা কী বুঝবে, কোচিংয়ের স্টাফরা তাকে কখন নামাবে, সেটা ডিপেন্ড করে কোচিংয়ের স্টাফদের উপর। আমি মনে করি তাদের ম্যাচ টাইমটা বেশি দিলে আপনি আরও বেশি আমাদের জন্য বেটার হয়, মানে আমাদের টিমের জন্য বেটার হয়, বাংলাদেশ টিমের জন্য। আমাদের এই পর্যায়ে একটা বিরতির সময় এসেছে। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক আপনারা দেখছেন খেলার আড্ডা। আমরা আলোচনার যে পর্যায়ে ছিলাম, আসলে বাংলাদেশ ফুটবল এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সাথে যে ম্যাচটা চলছে, টান উত্তেজনা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের পেছনে, যে এখনো পর্যন্ত আপনার 0-0 স্কোর চলছে এবং দারুণ একটা ফুটবল উপহার দিচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলাররা। যেইভাবে সুযোগ তৈরি করছে, আসলে ভারতের উপর চাপ তৈরি করার যে একটা চেষ্টা চলছে, এখনো পর্যন্ত গোল হয়নি। আমার মনে হয় বাংলাদেশ খেলাটা কন্ট্রোল করছে বেশ ভালো, যদি সত্যি কথা বলি। এবং আপনি যদি দেখেন, আমার ভয়ের কনসার্নের জায়গায় আমি যেটা বলেছি যে আপনি যখন পুরো ম্যাচ ডমিনেট করবেন, তখন কিন্তু আপনার পুরোটা মনোযোগ থাকে কিন্তু অ্যাটাকে, তখন ডিফেন্সিভ ওই এরিয়াগুলি কিন্তু আপনার বেশ কনসার্ন থাকতে হবে, বিকজ একটু আমরা কিন্তু হাই লাইন উপরে খেলছি, পিছনের দিকে কিন্তু স্পেস থাকছে। সো ওই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ ইন্ডিয়াও কিন্তু সামনের দিকে অনেক স্পিডি প্লেয়ার আছে, ওই স্পিডি জায়গায় যদি ফ্রি স্পেসে পায় তখন কিন্তু তারাও গোল করবে। সুতরাং আমরা যেভাবে কন্ট্রোল করছি, আমাদের এখন মেইন মানে গেম প্ল্যান একটা বড় অংশ হবে, নেক্সট 10 to 15 মিনিট যদি আমরা একটা স্কোর করতে পারি, দেন আমরা আসলে কিন্তু খেলা আমাদের গ্রিপে চলে আসবে। যারাই এখন গোল করবে দেখবেন যে খেলাটা কিন্তু তারাই কন্ট্রোল করবে। সুতরাং খেলা এখন পর্যন্ত যতটুকু দেখছি আমরা বেশ ভালো করতেছি। বেশিরভাগ ম্যাচে ট্রানজিশনে গোল হয়, ট্রানজিশন ছাড়া আপনার গোল খুব কম হয় বেশিরভাগ। আমরা যদি ন্যাশনাল টিমে লাস্ট ম্যাচ দেখি, ট্রানজিশনে গোল হয়েছে, আমরা মিস্টেক করার পর যে ট্র্যাকটা হয়েছে ওই ট্রানজিশন টাইমটাতে অগুছানো থাকা হয়। এখানেও সেম, আমরা ভালো খেলতেছি, ট্রানজিশন মুভমেন্টটা যদি আমরা আমাদের করে নিতে পারি, ওই ট্রানজিশন মুভমেন্টটা যদি সুযোগ না পাই, আমাদের ডিফেন্ডিং লাইন বা আমাদের শেপ যদি ভালো থাকে, আমি মনে করি গোল না খাওয়ার সম্ভাবনা বেশি। দেখলাম যার কথা আমরা আলোচনা করছিলাম, আসলে তাকে এখন বদলি হিসেবে নামানো হয়েছে। এখন আসলে গেমের কিছুটা মোমেন্টাম কি বাংলাদেশের পক্ষে আরো বেশি কাজ করবে কিনা? ফ্রেশ প্লেয়ার যত বেশি নামবে, আপনার ফ্রেশ প্লেয়ারগুলি, যেমন ও যে এক্সট্রাঅর্ডিনারি ফ্রেশ প্লেয়ার, ও দেখবেন ও ডিফারেন্স করে দিবে। আপনার যে আরেকজন নামবে, নেওয়াজ নামলে আরেকজন,
ওখানেও সেম জিনিস হবে যে আপনার ফ্রেশ প্লেয়ার এখন যারা নামবে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে আপনার ম্যাচ তখনই চেঞ্জ হয়ে যায়। এখন একটা সুবিধা হলো যে আপনার অপোনেন্ট কিন্তু কিছুটা টায়ার্ড হয়ে গেছে, স্পেশালি ডিফেন্সিভ জায়গাতে, বিকজ আমরা তো প্রেশার দিয়েছি, আমরা প্রেশারের কারণে কিন্তু ওদের ডিফেন্স কিন্তু এখন স্ট্রাগল করছে। সো ডেকলান যদি আসলে এই জায়গাটা যদি 1 by 1 বিট করে দু একটা বল সাপ্লাই দিতে পারে রোনানকে, তখনই কিন্তু আসলে গোলটা আসবে। সো আমার মনে হয় যে কোচ, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে গেম প্ল্যানে কিন্তু একটা বড় অংশ ডেকলানকে নিয়ে আছে এবং ফয়সালকে উঠিয়ে কিন্তু সে তাকে নামিয়েছে। আই হোপ সেটা হয়তো করে দেখাতে পারবে। ক্যাপিটালাইজ করার কথা যেটা বলছিলাম আমরা, আসলে ডিফেন্স থেকে শুরু করে আপনার মিডফিল্ড কিংবা অ্যাটাক, এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু সেই ছন্দময় ফুটবলটাই দেখাচ্ছে। হ্যাঁ, ইটস ট্রু। আপনি যদি দেখেন এই যে আমরা যেভাবে মানে যতক্ষণ পর্যন্ত খেলা দেখছি, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাটাক কিন্তু আমরা বিল্ড আপ করেছি, অপোনেন্ট কিন্তু আমাদের হাতে তেমন বল ওভাবে নিতে পারেনি এবং ক্লিয়ার কোনো চান্সও তৈরি করতে পারেনি। সো যেটা বললাম যে আমি সবসময় এই ধরনের খেলাকে একটু ভয় পাই, কারণ আপনি যখন ফুল অ্যাটাকে থাকবেন তখন কিন্তু আপনার ভয় থাকে পিছনে আপনার ডিফেন্স সব সিকিউরিটিটা ঠিক থাকে কিনা, হ্যাঁ, তখন আসলে গোলটা কনসিডার করি। বাট এই মোমেন্টে যদি আপনি গোল করে ফেলতে পারেন তখন ইন্ডিয়া আপনাকে আর ধরতে পারবে না। হাইল্যান্ড ডিফেন্সের কথা বলা হচ্ছিল যে আপনার বাংলাদেশ এখন কিন্তু হাইল্যান্ড ডিফেন্সে খেলছে এবং পাশাপাশি অ্যাটাকটাতেই বেশি মনোযোগ দিচ্ছে। সেই জায়গাটাতে এখন যদি একটা স্কোর হয়ে যায়, ডিফারেন্সটা তো আসলে এখানেই, ম্যাচের মোমেন্টাম তো পুরোপুরি বাংলাদেশের পক্ষেই যাবে। দেখেন আমরা প্রেশার ক্রিয়েট করতেছি, প্রেশারে আমাদের স্কোর করা উচিত। প্রেশার তো আর সবসময় করা যায় না, কিছুক্ষণ পর দেখবেন তারা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে, কারণ তারা যদি ওই জায়গা থেকে প্রেশার থেকে আপনার সেভ হয়ে আসে, এখন তারা প্রেশার আছে, এই সুযোগটাই আমাদের নিতে হবে। এই টাইমটাতে আমাদের মনে করেন স্কোর করে নিতে হবে, নাহলে আমাদের জন্য যত টাইম যাবে তত আমাদের জন্য প্রবলেম। যদি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনার 90 মিনিটসের পর পরবর্তীতে যদি ডিরেক্ট পেনাল্টিতে যায় কিংবা পরবর্তীতে এক্সট্রা টাইমে যায়, বাংলাদেশের জন্য একটু বেশি টায়ারিং হয়ে যাবে কিনা? কারণ এত বেশি প্রেশার দেওয়ার পর যখন গোল আসছে না তখন একটু ফ্রাস্ট্রেশন কাজ করবে। দেখেন আমি এই টিমটার উপর কেন ট্রাস্ট আছে সেটা যদি আপনি চিন্তা করেন, এই টিমটা এলিট একাডেমি, যে বিএফএফ যখন এলিট একাডেমি করে, ফার্স্ট ব্যাচ আই থিঙ্ক তারা এলিটের পলসারের আন্ডারে ছিল 15, 17, 20। তারা ফিজিক্যালি স্ট্রং, তাদের রানিং কন্ডিশন ভালো, তারা মেন্টালি অনেক স্ট্রং। এখানে বললাম না অনেক প্লেয়ার আছে বড় টিমে খেলে, বসুন্ধরার মতো টিমে খেলে চন্দন, ফাহিম মুর্শেদ, আর হলো আপনার মিঠু খেলে আপনার ফর্ডিসে লিগের সেকেন্ড টিম, তারপর ইউসুফ খেলে বসুন্ধরায়, তাহলে আপনার ফয়সাল খেলে পিডাব্লিউডিতে। তা আপনি যে জিনিসগুলি দেখেন সবাই একটা ভালো টিমে বড় টিমে লিড করতেছে, তা তাদের আমার মনে হয় না তাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে, এবং তারা গ্রো আপটা ওইভাবে হয়ে উঠেছে যে আপনার ভালো ট্রেনিং, ভালো ফুডিং, কন্ডিশনের কথাও কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ সেখানে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আসলে বেস্ট ফুটবলটা খেলা, সেটা কি আসলে বেশি হিউমিলেটিং হবে কিনা? মাস্ট বি টাফ। গরমে ফুটবল খেলা অনেক টাফ, আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে, রিসিভিং। আমার মনে হয় মামুন এখন বাংলাদেশ দল 5-3-2-তে খেলছে, দেখ 5টা ডিফেন্স, 3টা মিডফিল্ড, 2টা স্ট্রাইকার করে দিয়েছে। এটা কিন্তু একটা ভালো, কারণ 2 উইং ব্যাক আমার কাছে মনে হচ্ছে যে তারা ম্যাক্সিমাম ওভারল্যাপ করবে এবং ফ্লাঙ্ক এরিয়া থেকে যদি ক্রস করে, যেহেতু 2জন স্ট্রাইকার হচ্ছে মানিক এবং রোনান সুলেমান, আমার মনে হয় এটা বেশ কাজে দিবে যদি একটু আসলে ক্যাপিটালাইজ করতে পারে এই সুযোগগুলি। উইং প্লের জন্য এটা বেটার হয়, উইং প্লের জন্য বেটার হয়। দুইটা স্ট্রাইকার থাকবে, মুর্শেদ আর মনে হয় রোহান খেলতেছে স্ট্রাইকারে, তো দুই সাইড থেকে ক্রস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং ডিফেন্ডার ওদের 2 ডিফেন্ডার, আমাদের 2 স্ট্রাইকার, আমরা অ্যাডভান্টেজটা নিতে পারবো। ইভেন ডেকলানকে আমার মনে হয় ওই কারণেই নামিয়েছে, কারণ লাস্ট ম্যাচে ডেকলান সুলেমান নেমে কিন্তু আপনি একদম রাইট ফ্ল্যাঙ্ক থেকে বেশ কিছু পেনিট্রেট করেছে, যার কারণে আমার মনে হয় যে মানিককে আর রোনানকে সামনে রেখে একপাশে মোর্শেদ, একপাশে যদি ডেকলান সুলেমান, তারা যদি ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ক্রস করে, সেটা আমার কাছে মনে হয় যে খুব কার্যকর। এবং 5টা ডিফেন্স আমি দেখতে পাচ্ছি যে যখন আমরা আসলে ডিফেন্স করছি সলিড, এবং আমাদের শেপটা খুব সুন্দর দেখা যাচ্ছে, স্পেশালি যদি মিডফিল্ড এবং ডিফেন্সের যদি আপনি স্পেসও দেখেন সেটাও বেশ কম্প্যাক্ট। সো এই কম্প্যাক্টটা যদি ধরে রেখে আগাতে পারি, স্টিল 20 মিনিট সময় রয়েছে এবং বাংলাদেশ যে প্রেশার দিচ্ছে, আই হোপ যে বাংলাদেশ হয়তো গোল করে ফেলতে পারবে। আমাদের গুড সাইডটা হলো সেট পিস, ডেড বলের আমাদের মারার প্লেয়ার আছে। সেট পিসগুলি যদি আমরা কাজে লাগাইতে পারি, দুইংয়ে যদি আমরা ফাউল নিতে পারি, আই থিঙ্ক আমাদের অ্যাডভান্টেজ থাকবে। বাট এই ধরনের টাফ ম্যাচ আপনার স্কোর করাটা ইম্পর্টেন্ট। ফাইনাল ম্যাচ প্রেশার থাকছে। আমরা যদি একটু কোচের কথাও যদি বলি, আসলে যে কোচের ট্যাকটিক্সটা নিয়ে আপনারা দুজনেই বলছিলেন, কতটুকু মার্ক দেওয়া যেতে পারে? আসলে তিনি কিন্তু তার প্রথম অ্যাসাইনমেন্টই বলা চলে যে মার্ক কক্স এসেছেন এবং বড় একটা অ্যাসাইনমেন্ট তার সামনে। না, কোচের বড় ব্যাপারটা হলো কোচ তো একটা সলিড দল পেয়েছে,
হ্যাঁ, কোচ যদি আপনার আনম্যাচুরিড দল পেত বা এখানে যদি বিভিন্ন দলে প্লেয়ার, এই প্লেয়ার কিন্তু অলমোস্ট সিমিলার, সবাই একসাথে প্র্যাকটিস করে, অনেক টুর্নামেন্ট এসবিটিক টুর্নামেন্টে কিন্তু একসাথে খেলেছে। মামুন যেটা বলছে যে এলিট একাডেমিতে দীর্ঘদিন ছিল, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোচকে তেমন কোনো কষ্ট করতে হতো। এবং সব থেকে পজিটিভ হলো কোচিং স্টাফে আরও বাকি যারা রয়েছে, রিদন, মিশু, গোলকিপার বিপ্লব, তারা কিন্তু এই প্লেয়ারদের সাথে কানেক্টেড বয়স বছর ধরে। ছোটন ভাই ছিল এই দলের সাথে, সুতরাং এই দলটা কিন্তু ইজ নট নিউ, এরা কিন্তু অনেক এই টুর্নামেন্টে ফাইনাল খেলা প্লেয়ার অনেক রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হলে যে দেখবেন ম্যাচ বাই ম্যাচ কিন্তু আমাদের বাংলাদেশ দল কিন্তু এই ফাইনাল পর্যন্ত যদি আগে ম্যাচগুলি দেখেন আজকে বেটার ফুটবল খেলছে। বিকজ আমি যেটা বললাম যে কম্বিনেশন হতে তারা বেশি সময় নেয় না, বিকজ দে অল আর ম্যাচুইড প্লেয়ার। সো কোচের ব্যাপারটা হলো যে এখানে কোচকে তেমন কোনো কষ্ট করতে হয়নি, বিকজ আপনার দলে যখন অনেক কোয়ালিটি প্লেয়ার থাকবে, সলিড প্লেয়ার থাকবে, তখন তাদেরকে নিয়ে কাজ করতে সুবিধা হবে। তাদেরকে আপনি গেম প্ল্যান দিলে সেটা তারা বেশ কুইক এক্সিকিউট করতে পারবেন, যেটা কিন্তু তারা করে দেখিয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো আপনার রিজার্ভ বেঞ্চে খুব কোয়ালিটি প্লেয়ার রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আই হোপ 70 মিনিটস হয়ে গিয়েছে, 80 মিনিটের সময় হয়তো আরও সাবস্টিটিউট প্লেয়ার যাবে, তারা গিয়ে আরও বেটার করবে। এই ধরনের প্লেয়ার কিন্তু আমাদের অপশন রয়েছে। সো কোচের যেটা বলেন, কোচের ট্যাকটিক্যাল বা ট্যাকটিক্স যেগুলি বলেন না কেন, সেগুলি প্লেয়াররা যদি অ্যাডাপ্ট না করতে পারে তখন কিন্তু কোচের জন্য দুঃসাধ্য হয়ে যায়। বাট আমার মনে হয় যে প্লেয়াররা সেটা অ্যাডাপ্ট করে ফেলেছে খুব কুইক। এবং ম্যাচুরিটির কথাও যদি বলি যে এখনো পর্যন্ত যেরকম পারফর্ম করছে, মানে তারা তাদের আসলে যে এখনো পর্যন্ত যে ম্যাচুর ফুটবলটা তাদের কাছ থেকে আমরা চাচ্ছি, সেটা কিন্তু তারা মাঠে দেখাচ্ছে। তারা তাদের বেস্ট ফুটবলটা খেলে যাচ্ছে, আমরা তাদের উপর, ইন্ডিয়ার উপর প্রেশার করে ফুটবল খেলতেছি, এটাই আমাদের জন্য গুড সাইড। কারণ আমরা ইন্ডিয়া এখনও পর্যন্ত আমাদের ওখানে অ্যাটাকে গেলে 1-2টা গেছে, আমরা 5-7টা গেছে, এবং আমরা ডমিনেট করতেছি ম্যাচ, ফাইনাল ম্যাচ। দেখবেন বল পজিশনে আমরা অনেক দূরে এগিয়ে, শট আমরা এগিয়ে, ফাউলও আমরা এগিয়ে। আপনি যদি ম্যাচ 90 মিনিটস পর যখন এই হাইলাইটসগুলি দেখবেন যে আমরা অনেক দূর তাদের কাছ থেকে এগিয়ে। যেটা আমাদের ইম্পর্টেন্ট এখন দরকার স্কোরিং। বললাম না, সবসময় আপনি প্রেশার ক্রিয়েট করতে পারবেন না 90 মিনিটস, আপনার তাদের উপর, যে কোনো টিমের উপর প্রেশার ক্রিয়েট করা যায় না। যখন প্রেশার ক্রিয়েট করি তখন যদি আমরা গোলটা কাজে লাগাতে পারি, এটা আমাদের, আমি মনে করি আমাদের জন্য, টিমের জন্য বেটার একটা চ্যাম্পিয়নশিপ, আমরা খুব চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারবো। ডিফারেন্স ক্রিয়েটের কথা যদি আমরা বলি, যে একটু এমিলির কাছে জানতে চাই যে আপনার রোনান সুলিভানকে বারবার বলা হচ্ছে, কারণ যে ন্যাশনাল টিমে যেহেতু যাবেন, বাংলাদেশ জাতীয় দলে কিন্তু আপনার একটা গোল স্কোরারের অনেক দিনের অভাব, সেই অভাবটা কি তাকে দিয়ে পূরণ করা সম্ভব কিনা? হ্যাঁ, অফকোর্স আন্ডার-20 দ্যাট মিনস আপনার এক পা কিন্তু জাতীয় দলে দেয়া। এবং সত্যি কথা বলতে আমরা যখন জাতীয় দলে খেলছি, আমরা 20 বছর আগেই জাতীয় দলে খেলে ফেলেছি। হ্যাঁ, 17-18 বছর বয়সে কিন্তু সিনিয়র টিমে আমরা চান্স পেয়ে গেছিলাম। সুতরাং যদি ফিজিক্যালি দেখেন হি ইজ ভেরি স্ট্রং, মেন্টালি হি ইজ ভেরি স্ট্রং, তার টেকনিক্যাল জায়গাগুলি যদি দেখেন, সেই অ্যাবিলিটি অনেক ভালো। স্ট্রাইকারের মুভমেন্টের জায়গা যদি দেখেন, অন পজিশন থাকা, রাইট ফ্ল্যাং লেফট ফ্ল্যাং থেকে ক্রস হলে সেন্টার বক্সের আশেপাশে থাকা, সেটা কিন্তু সে ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন ইজ ভেরি ট্রু, যে আমরা জাতীয় দলে কিন্তু এখন সিনিয়র দলে একটা পজিশন নিয়ে কিন্তু স্ট্রাগল করছি, সেটা হলো স্ট্রাইকার পজিশন। এবং টু বি অনেস্ট, আপনি যদি লাস্ট ম্যাচ এখানে সিঙ্গাপুর দেখেন, সেখানে কিন্তু স্ট্রাইকারের অভাবে কিন্তু আমরা ম্যাচটা ড্র করতে পারি না বা জিততে পারি না। অনেক সুযোগ তৈরি করেছি, সেকেন্ড হাফে পুরো ডমিনেট করেছি, আলটিমেটলি কিন্তু ওই পজিশনটা খুব সবসময়ের জন্য খালি ছিল, বিকজ এটা একটা হেভিট। হ্যাঁ, আমি যেহেতু স্ট্রাইকে খেলেছি, আমি জানি আপনি যখন সেন্টার বক্সে, যখন মিডফিল্ডাররা বল ধরতো, আমার কোন পজিশনে যেতে হবে, স্পেশালি গোলপোস্টের আশেপাশে থাকতে হবে। তো সেই জায়গাটা কিন্তু অ্যাবসেন্ট ছিল লাস্ট ম্যাচে। সো আপনি যেটা বলেছেন যে রোনান সুলেমান সেই জায়গাটা নিতে পারবে, হোপফুলি আমি সেই জায়গাটা দেখছি। বাট তাকে আমাদের তার সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে। এই টুর্নামেন্টের পরে সে চলে যাবে হয়তো ইউএসএতে, বাট তাকে যেন আমার টাচে রাখে। এবং আমি এর আগেও অনেকবার বলেছি যে রোনান সুলেমানকে নেক্সট যে জাতীয় দলে অ্যাসাইনমেন্ট আছে, সবাই হয়তো বলছে যে খুব আর্লি হয়ে যাবে। আর্লি না, বিকজ আমাদের ওই পজিশনটাতে তো প্লেয়ার নেই। আমরা যদি তাকে স্কোয়াডে রেখে যদি তৈরি করি, ইন ফিউচার সে আমাদের জাতীয় দলকে খুব লং টাইম ধরে সার্ভিস দেবে, এবং তাও সে তার কনফিডেন্টের জায়গা কিন্তু পাবে। সুতরাং আমি বলবো যে রোনান সুলেমান আমাদের জন্য বড় একটা অপশন হতে যাচ্ছে স্ট্রাইকিং পজিশনে। মামুনের কাছেও যদি একটু ছোট করে জানতে চাই, আসলে রোনান সুলিভান কতটুকু বেস্ট অপশন হতে পারে আপনার ফিনিশিং এর জন্য? অলমোস্ট এমিলি সব কিছু বলে দিছে যে তাকে কিভাবে আমরা টেক কেয়ার করতে পারি। এই ম্যাচের, এই টুর্নামেন্টের পর তাকে আমরা যেভাবে টেক কেয়ার করে উঠে নিয়ে আসবো, যদি আমাদের টার্গেট হয়ে যায় না নেক্সট ন্যাশনাল টিমের ম্যাচে তাকে আমরা ইন করব, তাহলে তাকে আমাকে টেক কেয়ার করতে হবে তার থেকে বেস্ট পারফর্মটা নেওয়ার জন্য, এবং তাকে ন্যাশনাল টিমে খেলার জন্য কী ধরনের পাওয়ার বা কী ধরনের তাকে মেন্টালি স্ট্রেংথ বলেন, সব কিছু মিলে তাকে ওইভাবে আমাদের ট্রিট করতে হবে এবং তাকে মেনটেন করতে হবে। তাইলে আমি যদি তাকে ভালোভাবে টেক কেয়ার করি, আমি মনে করি যে 1 বছরের মধ্যে ও আমাদের টিমের ন্যাশনাল টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা আবারও ফিরে আলোচনা করব। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। আমরা আলোচনার যে পর্যায়ে ছিলাম, যে জাতীয় দল নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই শেষ করলো সিঙ্গাপুরের সাথে 1-0 গোলে হেরে।
সেখানে কিন্তু আসলে গোল স্কোরিং যতটুকু আমরা দেখেছি যে ফিনিশিং দুর্বলতা ছিল, বাংলাদেশ পুরো 80 মিনিট ভালো খেলেছে, 10 মিনিট খারাপ খেলেছে। সমিত সোমের ব্যাখ্যা অনুযায়ী আমরা যতটুকু বলি, সেই জায়গায় 10 মিনিটটাই কিন্তু আসলে ম্যাচের ডিফারেন্স করে দিয়েছে। দেখেন, সর্বপ্রথম আমাদের টিমে রাকিবকে মিস করা হয়েছে, কারণ রাকিব থাকলে সিঙ্গাপুর ওখানে আরও বেশি প্রেশার ক্রিয়েট করা হতো ওই ম্যাচটাতে। আর আমরা যদি আপনি বলেন যে এশিয়া কাপের অবস্থান আমাদের কি অবস্থা, আমি মনে হচ্ছে যে আমাদের বেস্ট রেজাল্ট। আমরা আরও পয়েন্ট যদি লাস্ট ম্যাচে 8 পয়েন্ট পেতাম, আমার মনে হয় যে ন্যাশনাল টিমের এশিয়া কাপের এত বছর মানে এতগুলি এশিয়া কাপের বাছাই পর্বের জার্নি সবচেয়ে ভালো হলো এটাই, কারণ 8 পয়েন্ট নিয়ে আপনি বা 6 পয়েন্ট নিয়ে আপনি শেষ করতেন। বাট এখন স্টিল গ্রুপে যদি আপনি দেখেন, গ্রুপ যদি আপনি চিন্তা করে দেখেন, আমরা ইন্ডিয়ার উপরে আছি, তাহলে আমরা 5 পয়েন্ট নিয়ে আছি। আমি মনে করি যে সব কিছু মিলে আমাদের যেটা দরকার, ফিনিশার, নট অনলি স্ট্রাইকার, ফিনিশার, আপনার ডিফেন্ডারও ফিনিশ করতে পারে, আমাদের সেট পিচেস স্পেশালিস্ট দরকার। তার মধ্যে ওই যে সমিত যেটা বলছে, আমরা কিন্তু ট্রানজিশন মুভমেন্টে গোল খাইছি। ওই যতক্ষণ আমরা ভালো খেলতেছিলাম তার মধ্যে একটা মিস পাস হয়েছে, একটাই তারা ক্রিয়েট করে গোল করেছে, তারা ফিনিশ করছে। এর মধ্যে যদি আরেকবারও সেম সুযোগ আসছিল, তাদের স্ট্রাইকার ডাইরেক্ট মিতুলের হাতে মেরেছে। এই দুইটা ছাড়া ওরা কিন্তু ওপেন কোনো ক্রিয়েট এভাবে করতে পারে না, সবচেয়ে বেশি আমরা করছি। বাট আমাদের দরকার ছিল, আমার মনে হয় জামালকে ইউজ করার দরকার ছিল লাস্ট 10-15 মিনিটে। আরেকগুলি চেঞ্জ আপনার বিশ্বকে নামানো হয়েছে, বেস্ট হয়েছে, হামজাকে উপরে আপনি তুলে দিয়েছেন, কিন্তু হামজাকে উপরে যখনই তুলে দিয়েছেন তখন জামালকে নামানো উচিত ছিল, কারণ ওখানে যতগুলি মিডফিল্ডার বা যতগুলি প্লেয়ার আছে, জামালের অ্যাকুরেসি সবচেয়ে ভালো। এবং যতগুলি ফাউল আমরা পেয়েছি, ওই ফাউলগুলি ডেড বলগুলি যদি জামাল নিতে পারতো, তাহলে আমাদের আমরা ম্যাচে থাকতে পারতাম, ম্যাচে আমরা ফিরে আসতে পারতাম। এটা হলো আমার ওপিনিয়ন। এমিলির কাছে যদি জানতে চাই, জামাল কি একটু আনলাকি কিনা? কারণ আপনার ক্যাপ্টেন প্রতিটা প্রেস কনফারেন্সে কিন্তু তিনি আসছেন এবং কথা বলছেন, টিম নিয়ে বলছেন, টিমের লক্ষ্য নিয়ে বলছেন, কিন্তু তাকে ম্যাচে দেখা যায় না। না, আনলাকির থেকে আমি বলবো যে কোচের আসলে প্ল্যানটা কী। হ্যাঁ, কোচ আসলে জামালকে নিয়ে তার প্ল্যানটা কী। হ্যাঁ, তো আপনি যদি টিমের ক্যাপ্টেনকে প্রেস কনফারেন্সে নেন, স্টার্টিং 11 না দেন, এট দ্য সেম টাইম কিছু কিছু মোমেন্টে জামালকে দরকার, মামুন যেটা বললো ইটস ট্রু, যে জামাল অনেক মোমেন্টে জামালকে আপনি ইউজ করতে পারতেন, করেননি। এটা নট অনলি দিস ম্যাচ, আপনি যদি হোমে কিছু ম্যাচও দেখেন, সেখানেও জামাল ক্রুশাল টাইমে নেমে কিন্তু ভালো করেছে। অনেক ম্যাচে জামালকে ইউজ করলে ভালো হতো, স্পেশালি আমাদের দলে কিন্তু সেট পিস মারার তেমন কোনো কোয়ালিটি প্লেয়ার নেই। লাস্ট ম্যাচে যদি দেখেন, মোরসালিন আমার কাছে মনে হয়েছিল ফুল ফিট না। হ্যাঁ, এবং সে যখন সেট পিসগুলি নিচ্ছিল প্রপার ঠিকঠাকভাবে টাইমিংগুলি হচ্ছিল না, সেখানে জামাল কিন্তু সেটা করতে পারে না। দ্য সেম টাইম শেষে 20 মিনিটস যদি দেখেন, হামজা পুরোটাই কিন্তু স্ট্রাইকিং পজিশনে খেলেছে, সো পিছন থেকে বল সাপ্লাইয়ার ছিল না, কিন্তু সেখানে কিন্তু সাপ্লাইয়ার হিসেবে জামালকে ইউজ করতে পারতো। সো এটা জামাল আনলাকির থেকে আমার কাছে মনে হচ্ছে যে কোচ আমার জামালকে ইউজ করতে পারেনি। এবং যেটা সব থেকে বড় ব্যাপার হলো, দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমরা 6টা ম্যাচ খেলেছি, সেখানে আসলে যদি আপনি কোচের স্ট্র্যাটেজি দেখেন, কোচের যদি গেম প্ল্যান দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে একটার সাথে একটা কোনো মিল নাই। বাট আমাদের যদি মিস্টেকগুলি দেখেন, অলমোস্ট মিস্টেক সিমিলার। হ্যাঁ, তো কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা রয়েছে, আপনি যদি টটেনহাম হটস্পারের একজন কোচ ছিল হ্যারি রেডনাপ, ও তখন টটেনহাম হটস্পারের কোচ, ও বলেছিল যে ম্যাচে আমরা ভুল করব, যে ভুলগুলি করবো, পরের ম্যাচে যদি সেম ভুলগুলি রিপিট হয়, দ্যাট মিনস কোচিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ভুল রয়েছে। আপনি যদি প্লেয়ারদেরগুলি শেখাতেন, ভুল প্রত্যেকটা ম্যাচই হবে, বাট সিমিলার ভুল মানে কোচিং স্টাফ ওইটা ধরাই দিতে পারছেন। আপনি যদি দেখেন, ভিয়েতনামের সাথে আমরা যে থার্ড গোলটা খেয়েছি ফ্রেন্ডলি ম্যাচে, সিঙ্গাপুরের সাথে সেকেন্ড গোল হোম গোল সিমিলার হয়েছে। সুতরাং এই ভুলগুলি কিন্তু সে ধরেই দিতে পারে হোল অফ দ্য টুর্নামেন্ট, আমরা যে 6টা ম্যাচ খেলেছি। এবং ইটস ট্রু যে আমার কাছে মনে হয়েছে সে জামালকে ওইভাবে ইউজ করতে পারেনি, জামালকে আরও গেম টাইম দেওয়া উচিত ছিল, এবং অনেক সময় খেলার সিচুয়েশনের পর জামালকে দরকার ছিল। এবং গত ম্যাচে, লাস্ট ম্যাচ যেটা আমরা সিঙ্গাপুরের সাথে খেলেছি, সমিত ট্রু বলেছে, আমরা কিন্তু ওই যে মামুন যেটা বলছে, ডিফেন্ডিং আমরা অ্যাটাকিং মোডে ছিলাম, অ্যাটাকিং ট্রানজিশন পিরিয়ডে ছিলাম। ওখান থেকে যখন বলটা আমাদের বিহাইন্ড দ্য ডিফেন্স পাঠিয়েছে, তখন কিন্তু আমাদের যে ডিফেন্সিভ অর্গানাইজেশন, আমাদের যে কুইক ট্রানজিশন পিরিয়ডে যে ব্যাক করে আসে, সবাই কিন্তু সবার পজিশন আসতে পারেনি। সোয়েলান আসতে পারেনি, শাকিল হাত তো জায়গায় যেতে পারেনি, জায়ান যেতে লেট করেছে, সাদের ওখান থেকে ক্রস করেছে, তারেক কাজী অন টাইম বল ক্লিয়ারেন্স করতে পারেনি। সো এইগুলি কিন্তু ম্যাচের ডিফারেন্স করছে। বাট আপনি যদি দেখেন, এরকমের সিচুয়েশন কিন্তু আমরা তৈরি করেছি, যেটা কিনা সিঙ্গাপুর হ্যান্ডেল করেছে। হ্যাঁ, বিকজ তারা কিন্তু অর্গানাইজ ছিল। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পুরোটা ম্যাচ অর্গানাইজ থাকবেন, আপনার অপোনেন্ট যত কিছুই করুক না কেন, আপনার শেপ ঠিক থাকলে কিন্তু আপনি গোল কনসিড করার কোনো রাস্তা নেই। তো বাট যেটা হয়েছে, যে আপনি যেটা বলেছেন যে আমাদের হোল অফ দ্য টুর্নামেন্ট আমরা একটা জায়গায় যেটা করতে পারিনি, সেটা হলো আমাদের কোনো স্ট্রাইকার ছিল না। আমরা স্ট্রাইকার ছাড়া 6টা ম্যাচে খেলেছি। এবং সত্যি কথা যেটা হলো যে এইটা কোচের উপরে একটা
কোচের উপরে এই প্রবলেমটা যাবে, কারণ সে 4 বছর 3 মাস সময় পেয়েছিল। হ্যাঁ, আমি এই বলি না যে স্ট্রাইকার কেউ তৈরি করতে পারবে না, বাট আপনি স্ট্রাইকার ছাড়া হ্যাঁ আপনি স্ট্রাগল করতেই থাকবেন। আপনি প্রত্যেকদিন আপনাকে মিডফিল্ডাররা গোল করতে পারবে না, উইঙ্গাররা গোল করতে পারবে না। হ্যাঁ, সো আপনি যদি দেখেন হ্যারিস স্টুয়ার্ট যে গোল করেছে, তাদের নিয়মিত গোল স্কোরার, হ্যাঁ সিঙ্গাপুরে। সো আপনার নিয়মিত গোল করা স্কোরার লাগবে। তো সেই জায়গাটা যতদিন পর্যন্ত আপনি অ্যাভেল না করতে পারবেন, আপনি এরকমের ম্যাচ কিন্তু আমরা ক্লোজ ম্যাচ, ওই যে ম্যাচ শেষে আমি যেটা বললাম হাই হুতাশ, হ্যাঁ আমরা 6টা ম্যাচ যদি দেখেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ম্যাচ শেষে আমরা হাই হুতাশ করেছি, আর একটু ভালো করলে মনে হয় জিততে পারতাম। ব্যবধানটা তো বেশি ছিল না, 2-1 ছিল, 4-3 ছিল, 1-1 ছিল, 1-0 ছিল। ইভেন্চুয়ালি আপনি শিলংয়ের ম্যাচটা যেটা একদম প্রথম ম্যাচটা আমরা ইন্ডিয়াতে খেলেছি, শুরুতেই হৃদয় চান্স পেয়েছে, ফার্স্ট হাফে মানে দুইটা দিকে ওপেন 10 মিনিটেই আপনার 2-0 হয়ে যেত, ফার্স্ট 10 মিনিটসে 2-0 হয়ে যায় ম্যাচ, আমরা ম্যাচ জিতে যাই ম্যাচ। তাহলে তো আমাদের তো আপনার যেটা বললাম যে পিওর গোল স্কোরার থাকলে কিন্তু ওই জায়গাটা কিন্তু আপনার ওইটা নিয়ে কিন্তু কনসার্ন থাকতে হয়নি। সো এখন যেটা হয়েছে যে আমি আসলে মানে এগুলি নিয়ে অনেক বলেছি, আমি বললে হয়তো আমার উপর অনেকে রাগও করে, যে সত্যিকার টু বি অনেস্ট আমি বলবো যে আমাদের দলটা যেভাবে স্ট্রেন্থ রিবিল্ড করেছে, এবং মামুন যেটা বললো যে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ আমরা 5 পয়েন্ট নিয়ে শেষ করেছি, ইটস গুড রেজাল্ট, বাট এর থেকে বেটার রেজাল্ট হতে পারতো। যেটাই হয়েছে সেটা হয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল আমাদের যে কিছু ট্যালেন্ট প্লেয়ার আসছে বাইরে থেকে, প্রবাসী প্লেয়ার লাইক হামজা, সমিজ, তারা ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়ান্সের লাইক জায়ান, তারপরে মুরসালিন ভালো করেছে, রাকিব ভালো করেছে, এদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে কিন্তু এই রেজাল্ট এসেছে। ইটস নট যে কোচ খুব ভালো একটা টিম সাজিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, একটা প্লেইং স্ট্র্যাটেজি তৈরি করেছে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, সো এটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কারণে। কোচের কথাও যদি একটু বলি, আসলে কোচের মানে আমাদের সামর্থ্য যতটুকু আছে নিশ্চয়ই আমরা সেই জায়গা থেকে অনেক বাইরে এসেছি এবং বেটার ফুটবল খেলছি। তো কোচ আসলে কি আমাদের এখন পরিবর্তনের সেই সময়টা এসেছে কিনা? কারণ একটা সার্টেন স্টেজে গিয়ে আপনাকে নতুন করে ভাবতে হয় এবং একটু উপরের দিকে তাকাতে হয়। দেখেন, আমরা যতই যাই বলি, আসলে ফেডারেশন যদি আপনার চেঞ্জ না করে, কারণ একটা তো ম্যানেজমেন্ট আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ফুটবল ফেডারেশন আছে, তাকে যদি চেঞ্জ না করে, তাকে যদি আবার সুযোগ দেয়, তাহলে তাদের ডিসিশনে দিবে, এবং রেজাল্টও এখানে ইম্পর্টেন্ট। এখন তারা যদি চেঞ্জ করে, আমরা তো বলি যে আমরা না, সারা বাংলাদেশের মানুষ চাই যে কোচ চেঞ্জ হোক, নিউ কোচ আসুক। নতুন কোচ আসলে আমরা আরও উন্নতি করতে পারবো। আসলে সত্যি আমরা আরও উন্নতি করতে পারবো, কারণ আমরা অনেকগুলি ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, অনেকগুলি এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলছি। দেখেন, আমরা যখন লাস্ট ভিয়েতনামের সঙ্গে ম্যাচ খেলে, আমাদের রাকিব নাই, আমাদের কিন্তু ইমন শারিয়ার আছে। শারিয়ার ইমনকে আমরা কিন্তু ইউজ করিনি, ইউজ করার জায়গা ছিল, আমরা ইউজ করিনি। এবং আপনার সমিত, হামজা, সোহেল, আমরা সমিত, হামজা প্লাস হচ্ছিল আপনার মুরসালিনকে নাম্বার 10 হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডার খেলানোর সুযোগ ছিল, আপনি খেলান নেই, তাকে আবার স্ট্রাইকার দিচ্ছেন। তো সে তো স্ট্রাইকার প্লেয়ার না, সে তো স্ট্রাইকার খেলে না, সে অ্যাটাকিং মিডফিল্ডার খেলে। মানে আমার কথা হলো সব কিছু মিলে আপনি যদি অনেক এত সময় পাওয়ার, যদি আপনি কিছু কিছু জায়গায় প্লেয়ার যে চেঞ্জিং প্লেয়ার তৈরি করতেন, আমাদের বেঞ্চ স্ট্রং করে নিতেন, তাহলে আমাদের কোনো টেনশন, টিমের কোনো প্রবলেমটা থাকতো না, সবাই সবার জায়গা থেকে পারফরমেন্সটা করে যেত। আমাদের আজকে সময় স্বল্পতার জন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনের সাথে আলোচনা করে আমাদের বেশ ভালো লাগলো এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের খেলার আড্ডায়।